খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল, ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠের আয়োজনে। সঙ্গে রয়েছি আমি আরিফুল ইসলাম সাহাব। এখন মাঠের আজকের আয়োজনে আলোচনার বিষয়বস্তু মাঠের অন্তরালে। তবে আলোচনায় যাওয়ার আগে ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবরগুলো দেখে নিতে চাই। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা যদি আবারও জাতীয় দলে ফিরতে চান তবে তাদের বিরুদ্ধে চলমান মামলাগুলোর নিষ্পত্তি করা উচিত। অবশ্যই ক্রিকেটে ফিরতে পারেন তারা, তবে আইনি প্রক্রিয়া শেষ করে, এমনটাই অভিমত ক্রীড়া প্রতিমন্ত্রী। দেশের ক্রিকেট সমর্থকদের দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে আলোর মুখ দেখছে মেয়েদের জন্য আলাদা বিপিএল টুর্নামেন্ট। এরই মধ্যে টুর্নামেন্টের পরিকল্পনা চূড়ান্ত করেছে বিসিবি। পাশাপাশি আসন্ন টি-20 বিশ্বকাপের আগে দুটি সিরিজও খেলবে টাইগ্রিসরা। মাঠের অন্তরালে আজকে এখন মাঠের আয়োজনের যে শিরোনাম সেটা, তবে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে রয়েছেন সাবেক বিসিবি পরিচালক ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সাবেক ডিরেক্টর ইনচার্জ এবং ক্রীড়া সংগঠক লোকমান হোসেন ভূঁইয়া। স্বাগত আপনাকে। ধন্যবাদ। মাঠের অন্তরালে আজকের শিরোনাম দিয়েছি এ কারণে যে বর্তমানে আমরা বিভিন্ন ফেডারেশনগুলোর যেই হালচাল দেখছি, সেখানে মাঠের খেলার চেয়ে আসলে মাঠের বাইরের অনেক খেলাধুলা হচ্ছে। নির্বাচন কিংবা প্রশাসনিক যেই ক্ষমতা, সেই বিষয়গুলো নিয়ে অনেক বেশি টানাপোড়েন হচ্ছে এবং অনেক বেশি আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি। আমরা বিসিবির কথাও যদি বলি, আপনি দীর্ঘ সময় বিসিবির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিগত সরকারের আমলে নাজমুল হাসান পাপনের বোর্ডেও আপনি পরিচালক হিসেবে ছিলেন। এই যে পুরো সময়টা বা এখন যেভাবে চলছে, এই মানে বর্তমানের যে পুরো প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে আসলে আপনি কিভাবে দেখেন সাবেক বিসিবি পরিচালক হিসেবে? ধন্যবাদ আপনাদেরকে। এখন টেলিভিশনে আমি ধন্যবাদ জানাই আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আসলে বিসিবি সম্বন্ধে একটু বলতে চাই, এই কারণেই আমি বিসিবিতে অনেকদিন ছিলাম পরিচালক হিসাবে। আমি আমাদের দুইটা কমিটি আমি দায়িত্বে ছিলাম একসময়। ফ্যাসিলিটিজ অ্যান্ড গ্রাউন্ডসের দায়িত্বে ছিলাম আমি। তো তখনকার বিসিবি সম্বন্ধে আমি কিছু বলতে চাই না। আসলে আমি বর্তমান বিসিবি সম্বন্ধে একটু বলতে চাই। আপনারা জানেন, আমরা একটা ইলেকশনের আগে একটা প্রক্রিয়ার মধ্যে ছিলাম। যখনই আমি দেখেছি এই বিসিবির এই নির্বাচনটা ত্রুটিপূর্ণ হচ্ছে, তখনই কিন্তু আমি টেলিভিশনে একদম লাইভ ইন্টারভিউ দিয়ে বলেছি এই ত্রুটিপূর্ণ নির্বাচনে আমি যাব না। কারণটা হলো, আপনারা জানেন এর ভিতরে বিসিবিতে অনেক কিছু হয়েছে। আমি বলতে চাই দুইটা ভাগে। একটা হচ্ছে যারা বিসিবিতে এখন পরিচালক হিসেবে আছেন তাদের সম্বন্ধে, আর নির্বাচন যে ত্রুটিপূর্ণ কেন আমি বলেছি। আপনারা জানেন আমাদের দেশে আইন কানুন তো আছে। বিসিবিতে দুইটি মামলা চলমান, এই দুইটা মামলা চলমান থাকা অবস্থায় নির্বাচনই করা মানে ঠিক হয়নি। এটা সম্পূর্ণ ভুল হয়েছে। এটার জন্য সম্পূর্ণ দায়ী হয়েছে আমাদের আগের যে বিসিবি ক্রীড়া মন্ত্রী ছিলেন আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া, সে এটার জন্য দায়ী। কোনো অবস্থাতেই সে যারা সংগঠক আছে এদেরকে সে কোনোদিনও চাই নাই যে ক্রিকেট বোর্ডে এরা কেউ পরিচালকে আসুক। আপনারা দেখেছেন যারা পরিচালক হিসেবে এসেছেন তাদেরকে যদি আপনি বিচার করেন, দেখেন এরা কেউ কিন্তু কোনো বড় বড় ক্লাবের সাথে কোনো জড়িত না। আপনি অতীতে যদি যান, যে দেখবেন এখানে সবচেয়ে বড় জিনিস দেখেন, আপনি বড় বড় ক্লাবগুলি রিপ্রেজেন্টেটিভ ছিল। পাপনের সময়ও মোহামেডান আবাহনীর সবচেয়ে বেশি পরিচালক ওখানে ছিল। কিন্তু কি ভালো কি খারাপ সেটা আমি বলতে চাই না, বাট তখন একটা জোর ছিল আমি মনে করি ক্রিকেট বোর্ডের। এর আগেও যারা যারা ক্রিকেট বোর্ডে ছিলেন, এখনকার যারা বোর্ডের পরিচালক আছেন, এরা নিজেদেরকে নিয়ে ক্রিকেট বোর্ডের কারা ওরা দরজা চিনে না, মাঠ কথা তাও অনেকে জানে। ভাই, ব্যাপারটা কি এরকম যে এখন যে দুটা মামলার কথা বললেন বা এখন এই যে নির্বাচন ত্রুটিপূর্ণের কথা বললেন, এর আগে কখনো কি এ ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা? যেহেতু আপনারা আগে বিসিবিতে ছিলেন। না, এর আগে একবার পাপনের সময় কিন্তু একবার একটা মামলা হয়েছিল। মামলার শেষে কিন্তু নির্বাচন হয়েছে, তার আগে না। আমি এই কথাটা বলতে চাই এই কারণেই, মামলা দুইটি চলমান এবং খুবই গুরুত্বপূর্ণ মামলা ছিল এটা। আমি নিজে একটা মামলা নিয়েছিলাম আমি। সেই সময় কি আপনারা বা এখন যারা এই যে প্রিমিয়ার লিগ বা ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ যারা বয়কট করেছে যে ক্লাবগুলো, তখন কি এই ধরনের কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল? না, আমরা তো গেছি, যেহেতু আমি একটা মামলার কিন্তু আমিও বাদী। আমি কিন্তু রিটকারী আমি। যে 15টা ক্লাব ফারুক সাহেব যেটা রিট করে বন্ধ করেছিলেন, সেই করে ইলেকশন আগে কিন্তু আমি ওটা যাওয়ার আবার করেছিলাম আমি। আমাদের পক্ষে রায় হয়েছিল।
কিন্তু এই মুহূর্তে ক্লাব মানে কি বিসিবির বিরুদ্ধে কিন্তু 2টা মামলা চলমান কিন্তু, এবং এটা কিন্তু মানে 100% জিতার মতো মামলা। কারণ জেলা বিভাগ থেকে যারা কাউন্সিলর হয়ে এত বছর আসছিল তাদেরকে হঠাৎ করে একটা চিঠির মাধ্যমে বাদ দিয়া আপনি নতুন একটা নির্বাচন করার জন্য নতুন আপনি জেলা বিভাগ থেকে আপনি কাউন্সিলর নিয়ে আসছেন, এটা সম্পূর্ণ অবৈধ। তো আমি বলতেছি এই কারণে যে 2টা মামলা চলমান অবস্থায় এটা শেষ না করা বিসিবি নির্বাচনটা ছিল সম্পূর্ণ ত্রুটিপূর্ণ। বিভিন্ন জেলা থেকে কাউন্সিলর নিয়ে আসার কথা বলছিলেন, কিন্তু এখানে যারা বড় বড় ক্লাবের যারা কর্মকর্তা রয়েছেন নিশ্চয়ই জেলাভিত্তিক যারা কাউন্সিলর তাদের চেয়ে ক্লাবের কর্তারা বেশি প্রভাবশালী বা বেশি তাদের অবদান আছে ক্রিকেটে। আপনাদের দাবি অন্তত সেটাই, আমরাও সেটাই মনে করি। কিন্তু নির্বাচনটা বয়কট করে কিংবা এখন যেরকম আসলে ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগটা বয়কট করা হয়েছে, আমি বিভিন্ন সময় বিসিবির বর্তমান যারা পরিচালক আছেন তারা বলেছেন যে অন্তত মাঠের ক্রিকেটটা চালু রেখে বাদবাকি বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হোক বা মামলা মোকদ্দমা হোক, তাতে তাদের কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে ক্রিকেটটা যে বন্ধ আছে বা ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ যে বড় বড় ক্লাবগুলো খেললো না, বেশিরভাগ ক্লাব যারা নিয়মিত খেলে, এটাতে আসলে ক্রিকেটের ক্ষতি হলো কিনা? ক্রিকেটের ক্ষতি তো অবশ্যই হচ্ছে, আমি এটা কোনো অস্বীকার কোনো কারণ নেই। আপনি দেখেন আমরা কিন্তু প্রথমেই বলে আসছি এটা অবৈধ একটা কমিটি, এই কমিটি আমরা খেলবো না। প্রত্যেকের সিদ্ধান্ত তারা ভুল দেবে। আমরা যদি খেলিও দেখা গেলো আমি জিতে গেলাম, আরেকদিনে ওরা ডিক্লেয়ার করে দিল, এই ধরনের কিন্তু হতে পারতো। কারণ ছোট করে একটু জানতে চাই, একটা ম্যাসিভ পরিবর্তনের আশঙ্কা কিংবা আশা করা হচ্ছে বিসিবির এই যে বর্তমান পরিচালনা কমিটি আছে সেখানে, আপনি কি মনে করেন এটা এরকম ম্যাসিভ পরিবর্তন আসা সম্ভব বা আইসিসি থেকে কোনো ধরনের নিষেধাজ্ঞা আসবে না? না, আমরা যদি আইসিসি থেকে নিষেধাজ্ঞার মতো কাজ করি তাহলে অবশ্যই আইসিসি নিষেধাজ্ঞা দেবে। যেটা আমাদের আগের এই কিছুদিন আগে যে মন্ত্রী ছিলেন আসিফ নজরুল, উনি যেটা করেছেন ওনার কোনো অবস্থাতেই হস্তক্ষেপ করা উচিত হয়নি। কারণ আইসিসি এবং ফিফা কোনোদিনও কোনো সরকারি হস্তক্ষেপ তারা পছন্দ করে না। তো এটাই তো সম্পূর্ণ সে কিন্তু তার সরকারিভাবে সেটাকে দিয়ে কিন্তু আমাদের কিছুটাকে কিন্তু ধ্বংস করছে। সে এই মুহূর্তে ক্রিকেটের যে অবস্থা এটার জন্য দায়ী হচ্ছে সম্পূর্ণ আসিফ নজরুল। সে সরকারি হস্তক্ষেপের মাধ্যমে কিন্তু আইসিসিকে খেপিয়ে তুলেছে। ক্রিকেট বোর্ড প্রসঙ্গে এবং আরও বেশ কিছু প্রসঙ্গে আপনার কাছে আবারও ফিরবো। তবে দর্শক, এই মুহূর্তে একটা বিরতির সময় হয়েছে, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর ফিরলাম, দেখছেন এখন মাঠে। লোকন ভাই, ক্রীড়াঙ্গনে বিভিন্ন অ্যারেনায় আপনার অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে যে বিষয়টা নিয়ে হয়তোবা আপনি নিজেও খুব বেশি সক্রিয়, সেটা হচ্ছে যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের নির্বাচন, একটা ঐতিহ্যবাহী ক্লাব, কিন্তু এই ক্লাবের নাম এখন যদি নেওয়া হয় তখনই চলে আসে যে ঐতিহ্য ধরে রাখতে পারলো কিনা, সেই সোনালী ঐতিহ্য। এই যে কথাগুলো বলা হয় সেটা শুনতে আসলে প্রথমে আপনার কেমন লাগে সেটা বলবো, কারণ স্বর্ণালী যেই সময়টা মোহামেডানের, সেই সময়টাতেও আপনারা মোহামেডানের সাথেই ছিলেন। ধন্যবাদ। মোহামেডান ক্লাব বলতে গেলে আসলে আমাদের এখানে কোটি কোটি সমর্থক মোহামেডান, সবসময় মডার্ন সমর্থকরা চাচ্ছে এখনো কি এখনো মানে কোটি কোটি সমর্থক আছে? অফকোর্স, অবশ্যই কোটি কোটি সমর্থক আছে। মোহামেডানের সমর্থকরা শুধু সবসময় চিন্তা করে আমি চ্যাম্পিয়ন হবো। চ্যাম্পিয়নের বিকল্প আপনার যদি আনবিটেন রানার্স হবো, এটা কোনোদিন কেউ হ্যাপি হয় না। তো আমার কাছে খুব খারাপ লাগে, কারণ আমি 93 থেকে এই মোহামেডান ক্লাবের সাথে জড়িত। তখনকার দিন আর এখন টোটালি আলাদা। তা আমি এবার সবার দোয়া নিয়ে আমি চেষ্টা করব, যদি আমি এবার নির্বাচিত হই, আমাদের বোর্ড ঠিকমতো হয়, আমি চেষ্টা করব মোহামেডান ক্লাবকে, মোহামেডান ক্লাব আসলে এতদিন চাঁদার উপরে ভিত্তি করে ক্লাব চলে, কিন্তু তা আমরা চেষ্টা করব এবার আমাদের নিজস্ব কিছু করার। কারণ আপনারা জানেন আমাদের মতিঝিলে বড় একটা জায়গা আছে, এটা একটা মানে অমূল্য সম্পদ, এটা আমি মনে করি। এটাকে যদি আমরা ইউটিলাইজ করতে পারি তাহলে আমাদের মোহামেডান ক্লাবের যে আর্থিক সংকট সেটা থাকবে না। আপনারা জানেন আর্থিক সংকটটা বিশাল একটা ব্যাপার। স্বর্ণালী সময় তো আপনারা পেছনে ফেলে এসেছেন, সেই সময়ে কোনো ইউটিলাইজ করা হয়নি? না, তখন এই জায়গাটা ছিল না। এই জায়গাটা পেয়েছি আমরা 2006-এ। আচ্ছা, আমাদের নামে রেজিস্ট্রি হয়েছে কিন্তু 2006-এ। এখন এটা একদম টোটালি আমাদের নিজস্ব জায়গা, এখানে আমরা করতে পারবো। তা আপনি নিজেই চিন্তা করেন গত 17 বছর ধরে কিন্তু আমরা এখানে কিছু করতে পারি না। মোহামেডান ক্লাব একটা চ্যাম্পিয়ন হবে এটা কোনো চিন্তাই করা যায় না। একটা গ্রুপ, একটা গোষ্ঠী এটাকে অন্যভাবে নিয়ে গেছে। মোহামেডান ক্লাব মানে বিএনপি ক্লাব এটা ধরে নিত। সেই কারণে কিন্তু আমরা কোনো সময় কিছু করতে পারি না, চাইলেও পারি না। দেখেন একটা জায়গা আমি অ্যালটমেন্ট নিয়ে দিই 2008-এ সাভারে, 25 একর জায়গা। এই জায়গাটা আমি এখনও পজিশনে নিতে পারি নাই, বিকজ সরকারি কোনো আমার সাপোর্ট ছিল না। টোটালি আমাদের বিরুদ্ধের লোক ছিল এখানে, যার জন্য মোহামেডান এখানে এখন নিতে পারে নাই। আমরা যদি ওইটাও যদি ইউটিলাইজ করতে পারি, আমার মনে হয় মোহামেডানের
মানে আগামী দিনগুলো হবে স্বর্ণের দিন আর কি ইনশাল্লাহ আমার মনে হয়। মোহামেডানের নির্বাচনে আপনি আবারও দাঁড়িয়েছেন, এর আগে আপনি ডিরেক্টর ইনচার্জ ছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের। আবার যখন দাঁড়ানোর আগে মাঝখানে কিন্তু বেশ কিছু ঘটনা ঘটে গেছে, বিশেষ করে আপনি যখন 2019-এর সেই সময় আপনি বিসিবি পরিচালকও ছিলেন, সেই সময়ে আপনার ওপরে বেশ কিছু অ্যালিগেশন আসছে এবং বিভিন্ন ধরনের ট্যাগিং করে নিউজও করা হয়েছে যে ক্যাসিনো রাজা কিংবা মোহামেডান স্পোর্টিং ক্লাবের যে ক্যাসিনো কাণ্ড সেখানে সবচেয়ে বেশি ভূমিকা আপনার, এরকমটাই বলা হয়। এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। ধন্যবাদ আমাকে এই প্রশ্নটা করার জন্য। আমি একটু বলি, ক্রিকেট কন্ট্রোল বোর্ডে একমাত্র আমি ছিলাম বিএনপির লোক। আমি বিএনপি তখন সেন্ট্রাল কমিটি মেম্বার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির মেম্বার আমি ছিলাম ওখানে। স্বাভাবিকভাবে আমি যখন ক্রিকেট বোর্ডের পরিচালক হয়েছি, আপনারা দেখছেন কিনা আমি জানি না, সাবির চৌধুরী টুটুল লাইভ ইন্টারভিউ দিল আমি কিভাবে ক্রিকেট বোর্ডের পরিচালক হলাম। আমি বিএনপির লোক, কিন্তু ওনাদের একবারও চিন্তা করলো না আমি মোহামেডান ক্লাবের রিপ্রেজেন্ট হয়ে কিন্তু গেছি ক্রিকেট বোর্ডে। তখন অনেকভাবে তারা চেষ্টা করেছে যে আমাকে এখানে কিভাবে এখান থেকে সরাবে, আমার ট্যাগ লাগানো এই ধরনের। আপনি চিন্তা করেন, আমি কিন্তু মোহামেডান ক্লাবে কোনোদিন ক্যাসিনো ইয়ে দেই নাই, কিন্তু আমি যারা এখানে ওই এলাকার যুবলীগের যারা ছিল তারাই কিন্তু নিজেরা করে নিয়েছে এটা। এখানে আমাদের কারো কোনো হাত ছিল না, কোনো লিখিত কোনো পারমিশন না, কিছু না, তারাই দিয়েছে আমার বিরুদ্ধে এলিগেশন। আপনি জানেন এটা নিয়ে তো অনেক কিছু হয়েছে। আমি এত কিছু বলতে চাই না, শুধু এটুকু বলবো যে এই মামলা দিয়েছে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, এবং কোর্ট আমাকে একদম বেকসুর খালার দিয়ে দিছে যে এগুলো সম্পূর্ণ মিথ্যা, যা যা বলে এগুলো বানানো জিনিস, এর কোনো ভিত্তি নেই। ওই ইস্যুতে তো এরকমটা বলা হয় যে মানে সরাসরি আপনি সেখানে না থাকলেও বা আপনি জানতেন যে এরকম কিছু একটা হচ্ছে মোহামেডানে, আপনি কি ওই সময় কোনো মামলা মোকদ্দমা করেছিলেন? না, আমি অনেক এটা বলি আপনাদের, আমি কিন্তু এটা কোনো অবস্থায় দিতে চাই নাই। এবং আমি আপনাদের বলি, আমি 1 মাস বাসায় ছিলাম না মুমিলক সাইদ এবং সম্রাটের জন্য, বাসায় ছিলাম না আমি ওদের ভয়ে। তারপরে তারা নিজেরাই করে নিয়েছে। আপনারা জানেন এই কোনো একটা জিনিস দিতে ক্লাবের অনুমোদন লাগে, এতে কোনো অনুমোদন কিছুই নেই, তারা কিছু এদের তোয়াক্কাই করে নাই, তারা নিজেরই করে নিয়েছে এটা। তো আজকে দেখেন ওরা কোথায়, আমি কোথায়। আমাকে তো আল্লাহ রহমত আপনাদের দোয়া মানে কোর্ট থেকে বেকসুর খালার দিয়ে দিয়েছে আমাকে, এখানে আমার কোনো ইনভলভমেন্ট নেই। যদি থাকতো তাহলে তো আমার অবশ্যই শাস্তি হতো। এখন যে নির্বাচন করছেন, আপনাদের 16 জন পরিচালক নির্বাচিত হবেন, একজন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। এবার পরিচালক হিসেবে আসলে আপনি বেশ কিছু কথা বললেন যে আপনাদের যেই জায়গাগুলো আছে সেগুলোকে ইউটিলাইজ করে আরো সামনের দিকে মোহামেডানকে এগিয়ে নিতে চান। তবে এরকম কি কোনো গঠনতন্ত্র আপনাদের আছে কিনা যে মোহামেডানের মতো ঐতিহ্যবাহী ক্লাব কিংবা সেটা আবাহনী হোক বা অন্য যে কোনো ক্লাবই হোক, এমন একটা সিস্টেম বা প্রক্রিয়া তৈরি করে দিয়ে যাওয়া, যে প্রক্রিয়ায় সরকার পরিবর্তন হলে বা অন্য কোনো জায়গায় পরিবর্তন আসলেও খেলোয়াড়রা তাদের পেমেন্টগুলো পাবে বা আপনাদের ক্লাবগুলো ঠিক মতো চলবে, সে ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা? না, আমি বললাম তো নিজস্ব আয় ছাড়া এই ধরনের বড় ক্লাবগুলো, আর এখন অনেক বেশি টাকার প্রয়োজন। নিজস্ব আয় না হইলে মানুষের কাছ থেকে ধারে ধারে গিয়ে দিয়ে টাকা এনে কিন্তু এইভাবে ক্লাব চালানো যায় না। আমার পরিকল্পনা একটাই, সেটা হচ্ছে আমি চাই ক্লাবটা নিজের পায়ে নিজে দাঁড়াক, এবং মোহামেডান ক্লাব এটা সম্ভব। আমাদের অ্যাসেট আছে, এটা ইউটিলাইজ করতে পারলেই আমাদের নিজের পায়ে আমরা নিজে দাঁড়াতে পারবো, এবং তখন এই পেমেন্ট কোনো আমি মনে করি কোনো সমস্যা হবে না। মোহামেডান অনেক কিছু করতে পারবে। আর আপনারা জানেন এটা কোটি কোটি সমর্থকের ক্লাব, এখানে অনেকের প্রতিযোগিতা থাকবে, আসবে যাবে, বোর্ডে নির্বাচন হবে, যারা দক্ষ, যাদের ইনফ্লুয়েন্স আছে, যারা ক্লাবের জন্য কিছু করতে পারবে, তারাই পরিচালক হবে। ক্লাব নির্বাচন এবং খেলা নিয়ে আপনার কাছে আবারও ফিরবো, তবে দর্শক এই মুহূর্তে আরও একটা বিরতির সময় হয়েছে, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরলাম আরও একবার, দেখছেন এখন মাঠে। 9 মার্চ মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালনা কমিটির নির্বাচন, এবং সেখানে 16 জন পরিচালক এবং একজন সভাপতি নির্বাচিত হবেন। যখন এটা নিয়ে বিগত কয়েক মাস ধরে বেশ চর্চা হচ্ছে, মোহামেডান স্পোর্টিং ক্লাবে যারা সদস্য আছেন, সাবেক যারা পরিচালক আছেন ইনক্লুডিং আপনি, এই বিষয়গুলো নিয়ে যখন হচ্ছে, তখন আরেক পাশে ফুটবলারদের বেতন বকেয়া, ফুটবলারদের অনুশীলন ঠিকঠাক হচ্ছে কিনা, ফুটবলারদের অনুশীলন বয়কট করার একটা প্রবণতা এবং অনীহাও তাদের মধ্যে আছে। এই যে একটা টান পড়েন, এটাকে একপাশে সরিয়ে রেখে নির্বাচনটা কি আসলে খুবই যুক্তিসঙ্গত হচ্ছে কিনা আপনাদের? না, নির্বাচন তো আপনাকে দিতেই হবে। আর আরেকটা জিনিস বলি, আমাদের কিন্তু মোহামেডান ক্লাবের একটা কোর্টের অর্ডার আছে, এই মার্চের 16 তারিখ মধ্যে আমাদের নির্বাচন করতেই হবে। এটা বাদবাদের কথা আছে, তো এখানে আমাদের করতেই হবে, যার জন্য নির্বাচনটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো নির্বাচনটা করতেই হবে একদিকে, আবার প্লেয়ারদেরও কিন্তু একটা ব্যাপার আছে, এটা আমি নিজেও শুনেছি, আমি দেখেছি। আমার মনে হয় আগামী খেলার আগে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে আল্লাহর রহমতে। কারণ আমাদের খেলা 6 তারিখে, তার আগে কিন্তু আমাদের কারা কারা নির্বাচিত হবে এটা হয়ে যাবে।
মানে কারা কারা নমিনেশন সাবমিট করতেছে, কারা এখানে হইতে পারে, এই ধরনের একটা প্রক্রিয়ার মধ্যে এখন আছে। তো এই মুহূর্তে আসলে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে অনেকে, কারা প্রেসিডেন্ট হবে, কারা ডাইরেক্টর হবে, এর মধ্যে থেকেই কিন্তু ফিনান্সিয়াল ব্যাপারটা চলে আসে এদের মধ্যে থেকেই। তো আমি মনে করি আগামী 2-3 দিনের ভিতরে এই সমস্যাটা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে, প্লেয়াররা মাঠে খেলবে এবং কোনো সমস্যা থাকবে না আল্লাহর রহমতে, এটাও আমি নিশ্চিত দিতে পারি। আপনি একটু আগেই বলছিলেন যে মোহামেডান স্পোর্টিং ক্লাব খুব একটা ভালো শেপে নেই, আর্থিক সংকট তো আছেই, বিভিন্ন সহযোগিতার অভাব আছে, আর সেই স্বর্ণালী সময়টাও নেই। রাতারাতি এই কয়েকদিনের মধ্যে কিভাবে আসলে আপনারা ফুটবলারদের বেতন বকেয়া পরিশোধ না, এটা তো একটা মাসের বেতন, এটা লং টার্মের কিছু না, কিন্তু এটা কোনো সমস্যা আশা করি হবে না। কারণ অনেকের সাথে কথা বলেছি আমি দেখেছি, যদিও আমি এটার সাথে ইনভলভ না, কারণ আমি তো ক্লাবের কোনো দায়িত্ব নেই। যারা দায়িত্বে আছে তাদের সাথে আমি কথা বলেছি এবং যারা কিছু কিছু ফিনান্স করবে তাদের সাথে কথা বলেছি। আমার মনে খুব তাড়াতাড়ি 2-1 দিনের ভিতরে মনে এটা সলভ হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। মোহামেডানকে নিয়ে আপনার আলাদা কোনো পরিকল্পনা আছে কিনা, যে ওই সেই স্বর্ণালী সময় ফেরানোর কথা আপনারা বলছিলেন, সেটা নিয়ে আপনাদের কোনো কাইন্ড অফ ধরেন নির্বাচনী ইশতেহার যেটা বলা হয়, সেই ধরনের নিজস্ব কোনো পরিকল্পনা আছে কিনা আপনার, যেটা আপনি কাঠামোগত উন্নয়নের পাশাপাশি ক্রিকেটার বা ফুটবলারদের নিয়েও আপনি সেই ধরনের কাজগুলো করতে চান? আমি আশাবাদী আগামী এখন যে বোর্ড হবে, আমি আগে বলেছি এই বোর্ডে অনেকে ইন্টারেস্টেড, আপনারা জানেন হবে তো 16 জন, এখানে হয়তো অনেকে পার্টিসিপেট করবে ইলেকশনের জন্য। আমি মনে করি মোহামেডান ক্লাব আপনারা জানেন একটা ঐতিহ্যবাহী ক্লাব, এখানে কোটি কোটি সমর্থক আছে, অনেকে চাইতে পারে। আমরা চেষ্টা করব সবাই সাথে আলোচনা করে যারা মোহামেডান ক্লাবের জন্য অপরিহার্য, যাদের সাপোর্ট আমাদের লাগবে, এই দরকে দিয়ে আমরা এই মুহূর্তে একটা ভোট করার জন্য, এবং এই ভোটটা আমি মনে করি মোহামেডান ক্লাবের নতুন রূপে আবির্ভূত হবে এবং মোহামেডান ক্লাবের জন্য নতুন কিছু করবে, এটা আমি প্রত্যাশা করি। আর আপনার সাথে অন্যান্য যারা বর্তমানে যারা সংগঠক আছেন বা নতুন করে যারা আসবেন, আপনারা কি অতটুকু ক্লিয়ারেন্স দিবেন কিনা যে ক্রীড়া সংগঠকরাই আসবেন, নাকি সরকার পরিবর্তন হয়েছে এখন স্বাভাবিকভাবেই বিএনপির প্রভাব সেখানে বেশি থাকবে, বিএনপির সংগঠকরাই কি সেখানে আসবেন? মানে নির্বাচন আসলেই তো এই ধরনের ব্যাপারগুলো চলে আসে যে যাদের প্রভাব বেশি তারাই চলে আসবেন কোনো না কোনোভাবে। না, আমি তো বলেছি যে এখানে যারা পটেনশিয়াল, যাদের গুরুত্ব আছে ক্লাবের জন্য, যারা নিবেদিত প্রাণ, সবাই কিন্তু টাকা দিবে নট নেসেসারি। কিছু লোক আছে যারা কাজকর্ম করতে পারে, যাদেরকে আমরা যদি বোর্ডে রাখতে পারি, সরকারের সাথে একটা ভালো সম্পর্ক থাকবে। অতীতে যেটা আমি একটু আগে বলেছি, অতীতে যেটা আমরা পারিনি, আমাদের এই ক্লাব এটা 2006 সনে আমরা এটার রেজিস্ট্রেশন পেয়েছি। এই সরকার গেলে আজকে 20 বছর পর্যন্ত আমরা কিছু করতে পারি নাই, কারণ সরকারি কোনো সাপোর্ট আমরা পাই নাই। এই ধরনের কিছু একটা করতে গেলে সরকারি সাপোর্ট লাগে। আমি মনে করি এখন বিএনপি সরকার ক্ষমতা আসছে, আমরা এই সাপোর্টটা পাবো, সেই জন্য আমি আশাবাদী। মাসুদুজ্জামান মাসুদ একটা কথা বলেছেন, আমি একটু সেখান থেকে কাটছাট করেই বলতে চাই যে বিসিবি নির্বাচনে বা বিসিবিতে পরিচালক হিসেবে যোগ্য ক্রীড়া সংগঠক, এবং সেখানে তিনি বলেছেন যে সাংবাদিকদের নিয়েও গঠন করা যেতে পারে, যেটা দেখে শ্রীলঙ্কা, পাকিস্তান বা ভারতের ক্রিকেট বোর্ড বাংলাদেশের ক্রিকেট বোর্ড থেকে শিক্ষা নেবে। আপনি কি মনে করেন যে ক্রিকেট বোর্ডে আসলে সাংবাদিকদের যাওয়ার কোনো প্রয়োজন আছে? না, এটা সাংবাদিক কি ওই পরিচালক হিসাবে, এটা উনি কি বলছে আমি অবশ্য দেখি নেই। তো যে যদি কেউ যোগ্য থাকে, সে যদি ক্রিকেট বোর্ড সম্বন্ধে অনেক কিছু জানে বা ক্রিকেটকে কিছু দিতে পারবে, এটা তো কোনো সমস্যা নেই। ক্রিকেট বোর্ড কিন্তু কারো পার্টিকুলার কারোর জন্য না। কিন্তু আপনি কি মানে আমি স্পেসিফিকভাবে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি আসলে এতটাই সুন্দরভাবে চলছে যে যেটা কিনা পাকিস্তান বা ভারতের ক্রিকেট বোর্ড আমরা জানি অনেক গোছানো তাদের পরিকল্পনা, তাদের মতো অবস্থায় যেতে বা তারা আমাদের কাছ থেকে শিক্ষা নেবে, সেই অবস্থায় যেতে আসলে ঠিক কত সময় লাগবে আমাদের? না, আমাদের ক্রিকেট বোর্ডে আসলে আমাদের অনেক সংগঠক আছে, আপনারা জানেন। আমরা যদি এদেরকে অর্গানাইজ করি, ক্রিকেট বোর্ডে নিতে পারি, ক্রিকেট বোর্ড ভালো চলবে। আর ক্রিকেট বোর্ড তো এই মুহূর্তে আমি মনে করি অনেক একটা সম্মানের জায়গা। হ্যাঁ, আমাদের একটা ন্যাশনাল আইডেন্টিটি আমাদের ক্রিকেট বোর্ড, এই জন্য অনেকে যেতে চায়। আমি মনে করি ক্রিকেট বোর্ডে চালানোর মতো অনেক দক্ষ সংগঠক আমাদের দেশে আছে। এটা যদি কোনো আমরা রাজনৈতিক কোনো বিবেচনা না করে যদি আমরা অরিজিনাল যারা সংগঠক আছে এদেরকে নিয়ে যদি ক্রিকেট বোর্ডে বসাইতে পারি, তাহলে ক্রিকেট বোর্ড অনেক ভালো চলবে। কারণ আপনারা জানেন যেখানে টাকার কোনো সমস্যা নেই, এখানে যে কিছু করতে পারেন আপনি। অন্যান্য ফেডারেশনগুলির মতো ক্রিকেট বোর্ড না, ক্রিকেট বোর্ড তার নিজস্ব ইয়েতে দাঁড়িয়ে সব কাজ করতে পারবে। আপনি অন্যান্য ফেডারেশনের সাথে ক্রিকেট বোর্ডের একটা তুলনা করছিলেন, সেই প্রসঙ্গে ফিরবো। তবে দর্শক, আরও একটা বিরতির সময় হয়েছে, ফিরছি একটু পরে।
বিরতির পর ফিরলাম আরও একবার, আর মাছের অন্তরালের গল্পগুলো নিয়ে কথা বলছিলাম। আমাদের সঙ্গে রয়েছেন সাবেক বিসিবি পরিচালক ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সাবেক ডিরেক্টর ইনচার্জ এবং ক্রীড়া সংগঠক লোকমান হোসেন ভুঁইয়া। স্বাগত আরও একবার আপনাকে। এখন মাঝে যেই ব্যাপারটা নিয়ে আলোচনা করছি, যেহেতু আপনারা এখন একটা নির্বাচন প্রক্রিয়ার মধ্যে আছেন, মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালনা কমিটি নির্ধারিত হবে সেখান থেকে, এবং বেশ কিছু নামও সেখানে শোনা যাচ্ছে প্রেসিডেন্ট পরিচালক পদের। তবে অপোনেন্টও কিন্তু রয়েছে। বিসিবি নির্বাচনে যেরকমটা করে একটা অভিযোগ আনা হয় বা অভিযোগ তোলা হয় বা এই ধরনের এলিগেশন আনা হয় যে ক্রীড়া উপদেষ্টা সেখানে বিসিবি নির্বাচনে নয়-ছয় করেছেন, মোহামেডান স্পোর্টিং ক্লাবের নির্বাচনেও ক্রীড়া প্রতিমন্ত্রীর কি কোনোভাবে কোনো হাত আছে কিনা বা প্রভাব আছে কিনা? না, আমি বলি ক্লাব এক সাইড, ফেডারেশন তো আরেকটা জিনিস। কিন্তু এখানে ক্রীড়ামন্ত্রী বলতে গেলে আমিনুল আমাদের মোহামেডান ক্লাবের কিন্তু প্লেয়ার ছিলেন এবং মোহামেডান ক্লাব থেকে খেলা জীবন আরম্ভ। তো কোনো মন্ত্রী কোনো এখানে কোনো আশীর্বাদ বা তার কোনো হস্তক্ষেপ, তিনি মোহামেডানের অধিনায়কও ছিলেন। আমি বললাম তো মোহামেডান জাতীয় দল না, একদম সম্পূর্ণ আলাদা। আর আমিনুল ব্যক্তিগতভাবে খুবই ভালো ছেলে, আমি তাকে ছোট থেকে জানি এবং আমি মনে করি যেহেতু সে আমিনুলের প্রসঙ্গটা উঠছে, আমি মনে করি ক্রীড়াঙ্গন সম্বন্ধে তার অনেক দিনের ধারণা, এবং আমি গত বিরোধী দলের সময় দেখেছি কিন্তু তার বক্তব্য বিধিগুলি কিন্তু খুবই গঠনমূলক ছিল। এখনও আমি মনে করি আমিনুল চাইলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে অনেক উঁচু জায়গায় নিয়ে যেতে পারবে। সব ফেডারেশন বলেন, ক্লাবগুলিকে বলেন। আমি প্রথমে বলবো সব ক্লাবগুলিকে, আমিনের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, সব ক্লাবগুলি যাতে আর্থিকভাবে সচ্ছল হয় এদিকে মনোযোগ দিতে হবে। ক্লাব যদি মানে প্লেয়ার তৈরি করার জন্য ক্লাবগুলি মেইন, কিন্তু ক্লাবগুলি যদি ভালো অবস্থায় থাকে কিন্তু আমাদের খেলোয়াড়রা ভালো থাকবে, ফেডারেশনগুলো ভালো থাকবে। তো আমিনুল এখানে হস্তক্ষেপ করার কোনো প্রশ্নই আসে না। আর সে চাবে মানে ও চাইলে আরও জিনিসটা আরও ভালো করতে পারে এবং এটা যেন ভালো উপদেশ দেবে, এটা আমি একদম দৃঢ়ভাবে বলতে পারি। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তিনি যে আপনি ক্লাবের সচ্ছলতার কথা বা আর্থিক সচ্ছলতার কথা বলছিলেন, সেই জায়গায় তিনি বলেছেন যে ব্যাংক বা ওয়েলদি প্রতিষ্ঠান যাদের সামর্থ্য আছে তারা যদি ক্লাবগুলোকে বা প্লেয়ারদের স্পন্সর হয় তাহলে সেক্ষেত্রে ক্লাবগুলো একটু হলেও স্ট্রং পজিশনে যাবে। এটা তো ধরেন এক ধরনের সাপোর্ট বা সহযোগিতার কথা, কিন্তু এই ধরনের পরিকল্পনা কি আসা প্রয়োজন নয় যে ক্লাবগুলো নিজেরাই মানি মেক করবে বলতে যারা খেলোয়াড় রয়েছেন, আমি শুটিংয়ে বলি বা দাবায় বলি, ব্যাডমিন্টনে বলি কিংবা সাঁতার, যে কোনোটাই হোক না কেন, সেখান থেকে প্লেয়ারদেরকে আসলে ওইভাবে তৈরি করা যাতে করে প্লেয়ারদের দেখে আসলে স্পন্সররা আগ্রহী হয়, সেটাও মানে সে ধরনের কোনো নির্দেশনা আপনারা পেয়েছেন? না, আমি বলছি যারা স্পন্সর করবে তারা তো ভালো দেখে স্পন্সর করে। আমাদের যেমন ক্রিকেটে স্পন্সরে আমরা জায়গা দিতে পারতাম না, হ্যাঁ আমরা ওদের স্থান দিতে পারতাম, বাট আমাদের ফুটবল ব্যাটে কেউ স্পন্সর আসে না, কারণ এর কোনো র্যাঙ্কিংয়ে পড়ে না। যার জন্য র্যাঙ্কিংয়ে পড়লে যখনই ভালো খেলা হবে, র্যাঙ্কিংয়ে যাবে ওয়ার্ল্ড ওয়াইড, তখনই কিন্তু স্পন্সর আসবে, তা নয় কিন্তু আসবে না। তো স্পন্সর কিন্তু বিশাল একটা ব্যাপার। কিন্তু আমি যেটা বলছি যে ক্লাবগুলিকে বিভিন্ন ব্যাংকের সাথে যদি ট্যাগ করে দেওয়া হয়, বিভিন্ন মানে বড় বড় কোম্পানিগুলির সাথে ট্যাগ করে দিলে কিন্তু ক্লাবগুলি ভালো চলবে এবং নিজস্ব আয়ের ব্যবস্থা করতে হবে। এটা ছাড়া ক্লাবগুলি চলার কোনো আমি রাস্তাই দেখি না এই মুহূর্তে। আপনারা তো দীর্ঘদিনের ক্রীড়া সংগঠক, দীর্ঘদিন ধরে মোহামেডানের সাথে আছেন, এর আগেও কাজ করেছেন। আমিনুল হকের জন্য তিনি এতদিন রাজনীতি করেছেন, তার আগে ফুটবলার ছিলেন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন, অধিনায়কও ছিলেন জাতীয় দলে, এখন ক্রীড়ামন্ত্রী হয়েছেন। এই ধরনের একজন মানুষের জন্য ক্রীড়ামন্ত্রীর ওই পদ সামলানো আসলে কতটা কঠিন হবে, চ্যালেঞ্জিং হবে, একই সঙ্গে কি ধরনের প্রতিবন্ধকতা তার রয়েছে, যে আপনারা অনেক প্রত্যাশা করছেন, সবাই মনে করছে যে আমিনুল হক যেহেতু খেলোয়াড় ছিলেন সেই জায়গা থেকে। আমরা এর আগে দেখেছি যে শ্রীলঙ্কায় সনাত জয়সূরিয়া তিনিও মন্ত্রী হয়েছিলেন, কিন্তু খুব বেশি ইম্প্যাক্ট বা প্রভাব কিন্তু তিনি রাখতে পারেননি। পরবর্তীতে তিনি সেই জায়গাটাই ছেড়ে আবার কোচিং প্রফেশনে চলে এসেছেন। সে ধরনের কোনো অভিজ্ঞতা হবে কিনা? আমি একটা কথাই বলে সব কিছুর মধ্যে যে আমি আমিনুলকে নিয়ে অনেক আশাবাদী, সে অনেক কিছু করতে পারবে। তার বক্তব্য বিবৃতিগুলি যদি বিবেচনা করেন তাহলে বোঝা যায় তার মাথার মধ্যে স্পোর্টসে অনেক সে কাজ করতেছে। আমি সম্পূর্ণভাবে তার মধ্যে আশাবাদী সে ভালো কিছু একটা করতে পারবে। সনাত জয়সূরিয়া, মাত্রা হারিকেন তাকে বলা হয়, তিনি কিন্তু এই কথাটাও বলেছেন যে তার জীবনে যদি কোনো একটা ভুল ডিসিশন থেকে থাকে সেটা হচ্ছে যে তার রাজনীতিতে আসা বা ক্রীড়ামন্ত্রী হওয়া বা মন্ত্রিত্ব লাভ করা সেখানে, এবং সেই জায়গাটায় তিনি সরাসরি চলে এসেছেন। মানে কি কারণে আসলে এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়? আমি একটা কথা আপনাদের বলি, আমাদের দেশে কিন্তু আর শ্রীলঙ্কাতে এক না, আমাদের দেশে মানুষ কিন্তু খেলা পাগল। আপনি দেখেন একটা খেলা যদি ভালো খেলা হয়, এই যখন লাস্টে ফুটবল খেলা হইলো, আপনি স্টেজে জায়গা দিতে পারেন নাই, 30,000 লোক বাড়ি ছিল,
এরকম কিন্তু না, আমাদের দেশের বড় বড় কোম্পানিগুলো স্পন্সর করে। আমরা ক্রিকেট বোর্ড কোথা থেকে স্পন্সর পেতাম? বাংলাদেশি স্পন্সরই তো মেইনলি ছিল। তো আমি ভালো কিছু করতে বলে স্পন্সররা আসবে, এবং অন্য দেশের মধ্যে আমি তুলনা করি না। আমাদের দেশের মানুষ খেলা পাগল, আমাদের দেশের মানুষ চাইলে অনেক কিছু করতে পারে, এবং মন্ত্রী চাইলে অনেক কিছু করতে পারে। আমি বললাম তো, আবারও বললাম, আমিনুলকে নিয়ে আমরা অনেক আশাবাদী সে ভালো কিছু করতে পারে। ক্রীড়া সংগঠক হিসেবে আপনার কি মনে হয় যে বাংলাদেশে খেলাধুলার আবেদনটা কমেছে, আবেগটা কমেছে, বিশেষ করে ক্রীড়ার সমর্থকদের? কারণ যেভাবে পারফরমেন্স করার কথা খেলোয়াড়রা বা প্লেয়ার সেভাবে পারফর্ম করতে পারছে না, সেই জায়গা থেকে কি আবেদন কমে গেছে বলে মনে হয় আপনার? আবেদন কবে নেই, আসলে আমাদের ভালো খেলোয়াড় আমাদের দেশে নাই, কার খেলা দেখতে যাবে? আপনি দেখেন আমাদের জাকারিয়া পিন্টু, প্রতাপ শঙ্কর হাজরা, আবাহনী ক্লাবের সালাউদ্দিনের একটা কারণে কিন্তু আবাহনী ক্লাবের সমর্থক হয়েছে। ভালো খেলা আপনাকে মাঠে উপহার দিতে হবে, ভালো খেলা হইলে কিন্তু প্লেয়াররা যাবে। এক হামজার জন্য কিন্তু লক্ষ লক্ষ লোক কিন্তু মাঠে যাচ্ছে, খেলা দেখতেছে, টেলিভিশনে দেখতেছে, বিভিন্ন জায়গায় দেখতেছে। তো ভালো খেলা যদি মাঠে যায়, দর্শক অবশ্যই আসবে। এই দর্শক তো হারিয়ে যায়নি, এটা খেলা দেখানো যায় তাও না, টেলিভিশনে দেখে, ভালো খেলা দেখে। তো ভালো খেলা হইলে কিন্তু আমাদের দেশের দর্শকরা আবার মাঠে আসবে, এটা আমি আশাবাদী। আরেকটা জায়গায় একটু বলি আমি, সেটা হচ্ছে আমার একটা পরিকল্পনা আছে যে আসলে সারা পৃথিবীর বড় বড় ক্লাবগুলি কিন্তু সমর্থক বেস কিন্তু ক্লাব হয়, কিন্তু সমর্থকদের কিন্তু মানে ওরা সাপোর্ট করে দেখে কিন্তু বড় বড় ক্লাবগুলি কিন্তু সাপোর্ট পায়। তা আমি চেষ্টা করব যদি এবার ভালো করে আমরা কমিটি করতে পারি, সবাইকে নিয়ে আমরা মোহামেডান ফ্যান্স তৈরি করব, এবং আমি চাই সারা বাংলাদেশে একটা ফ্যান্স থাকবে মোহামেডানের। এটা থেকে আমরা অসংখ্য ধন্যবাদ লক্ষ্মণ হোসেন ভূঁইয়া, মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক ডিরেক্টর ইনচার্জ। আবারও আপনি পরিচালনায় আসবেন সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখন মাঠের আয়োজন এখানেই শেষ করছি। দর্শক, এতক্ষণ যারা আপনারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।